শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ড্রিঙ্ক ইট আলাপ। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত পায়েল। দর্শক, আপনারা জানেন যে আলাপ অনুষ্ঠানে আমাদের সঙ্গে প্রতিদিন একজন অতিথি থাকেন। আজকের অতিথির সাথে আমরা আড্ডা শুরু করব। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আলাপ করবার জন্য, আড্ডা দেবার জন্য উপস্থিত হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সুজাত শিমুল। ভাইয়া, স্বাগত আপনাকে। আপনাকে স্বাগত। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো, খানিকটা বিব্রত বটে, কারণ রাস্তা আজকে প্রচুর জ্যাম। হ্যাঁ, আমরা আপনাকে লাস্ট মিনিটে পেয়েছি। আমরা তো ভাবছিলাম কখন আসবেন, আমরা সবাই অপেক্ষা করছিলাম আপনার জন্য। আমিও খুব বিব্রত এই জন্যই, কারণ আসলে আমিও খুব কনফিউজ ছিলাম যে জাস্ট টাইমে এসে পৌঁছতে পারি কিনা। আচ্ছা, যাই হোক, তো ফাইনালি আপনি এখানে পৌঁছে গেছেন এবং দর্শকরা সাথে আছেন। দর্শকদেরকে বলতে চাই, আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় সুজাত শিমুল। তার সাথে আলাপ করতে চাইলে, আড্ডা দিতে চাইলে, মনের কথাগুলো জানাতে চাইলে টিভি স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে কল করতে থাকুন। আচ্ছা ভাইয়া, সকালটা শুরু হয় কিভাবে? সকালটা আমাদের শুরুটা হচ্ছে আসলে একটু অন্যরকম, কারণ খুব যদি অন্যভাবে দুষ্টুমি করে বলতে চাই যে আমরা শুনেছি যে মানুষ সাধারণত আমরা দুই ধরনের, সাধারণ আর অসাধারণ। কিন্তু আমি যখন অভিনয়টা শুরু করি, অভিনয় যখন আমার পেশা হয়ে যায়, তখন আমার কাছে মনে হয়েছে মানুষ আসলে তিন ধরনের। আরেকটি হলো অস্বাভাবিক শ্রেণী, কারণ সাধারণ প্রতিদিন মানুষের আমরা যারা অভিনয় করি, অভিনয় শিল্পী, কারণ প্রতিদিন সব পেশায় দেখা যায় একটা নিয়ম মাফিক একটা রুটিন আছে যে প্রতিদিন সকালবেলা তিনি অফিসে যাবেন। হ্যাঁ, কিন্তু আমরা যারা অভিনয় করি, কোনো সকালে বের হচ্ছি সুন্দর জামা কাপড় নিয়ে, কোনোদিন লুঙ্গি নিয়ে, কোনোদিন পুরাতন জামা কাপড় নিয়ে, কোনোদিন দারোয়ানের পোশাক নিয়ে, এবং এর কোনো সময়সীমা নেই। কখনো বেরোচ্ছি ভোর 6টায়, কখনো 5টায়, কখনো 7টায়, কখনো 8টায়, অ্যাকর্ডিং টু কল টাইম। আবার অনেক সময় দেখা যায় যে রাতের সিকোয়েন্স রাত 12টা থেকে ক্যামেরা অন হয়েছে, শুট চলছে সারা রাত। হ্যাঁ, সারা রাত। তো সেই জন্য আসলে সকালটা আমাদের কিভাবে শুরু হয় এটার কোনো স্পেসিফিক কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, অস্বাভাবিকভাবে শুরু হয়। যেমন আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের সাথে আড্ডা দিতে দিতে, আলাপ করতে। আজকে যেমন আমি বাসা থেকে বের হয়েছি 8:30টায়, অন্যদিন বের হতে হয় 7টায়, 6টায়, 6:30টায়, 5:30টায়, 5টায়। আজকে কিছুটা কমফোর্টেবলি বের হয়েছি, কিন্তু রাস্তায় সেই কমফোর্টটাকে বিধ্বস্ত করে দিয়েছে, কেড়ে নিল, আর স্বস্তিতে থাকতে দিল না। আচ্ছা, যাই হোক, ভাইয়ার ভবিষ্যৎ পরিকল্পনা কি, অথবা ফিউচার প্ল্যান কি ক্যারিয়ার নিয়ে? সেটি হচ্ছে, যখন থেকে অভিনয় শুরু করি, অভিনয়কে যখন পেশা হিসাবে নিয়েছি, তখন থেকে তো একটাই স্বপ্ন যে মানে মৃত্যুর আগ পর্যন্ত যেন সংলাপ আওড়াতে আওড়াতে শেষ নিঃশ্বাসটি হয়। সুতরাং পরিকল্পনা এবং যাই বলি না কেন, সব কিছু হচ্ছে অভিনয়কে ঘিরে। এবং অভিনয়টাকে যখন ভালোবেসেছি, যখন পেশা হিসেবে নিয়েছি, তখন মনে হচ্ছে যে আসলে আমি আমার স্বপ্নের যে চরিত্রটি সেটি এখনই করতে পারিনি। সেই স্বপ্নের চরিত্রের খোঁজে প্রতিনিয়ত হামাগুড়ি দিচ্ছি। যেদিন স্বপ্নের চরিত্র কখন পাবো জানি না, তো যতক্ষণ না পাচ্ছি ততক্ষণই আমার এই কর্মের সঙ্গে হামাগুড়ি দিয়ে আমার যাত্রাটি হচ্ছে আমার পরিকল্পনার অংশ। মানে স্পেসিফিক কোন চরিত্রটি আছে যে এটা করতে পারলে হয়তো বা মনে হবে যে আমি সার্থক, অথবা কমফোর্ট জোন আপনার কোনটা অভিনয়ের দিকে? এটা হচ্ছে যে আমার আদর্শের জায়গা থেকে যখন ভাবি, আমি মঞ্চে কাজ করি যেহেতু, তো মঞ্চে আমার কিছু আদর্শ ছিল। যেমন আমি ওই বঙ্গের দিকে যদি যাই, আমার মনোজ মিত্রের কথা ভাবি, তার অভিনয়, নাসিরুদ্দিন শাহ। আমার দেশে আমি যে আরণ্যক নাট্য দলে কাজ করি, সেখানে আমার ওস্তাদ, আমার গুরু, নাট্যগুরু মামুনুর রশিদ। আমি এর আগেও কাজ করেছি অন্যান্য থিয়েটারের সঙ্গে, সেখানে আমার আরেকজন গুরু আছেন যিনি গাজী রাকায়েত। তো তাদের যে অভিনয় যে দক্ষতা এবং তাদের মুখ থেকে যে সমস্ত ব্যক্তিত্বের নাম শুনেছি, যেসব অভিনয় বা চরিত্রগুলোর নাম শুনেছি, তখনই মনে হচ্ছে যে আসলে সেই সব চরিত্রগুলো এখনো পাইনি। আন্তন চেখোভের কথা শুনেছি, আমি আন্তন চেখোভের একটি চরিত্রে অভিনয় করেছি মঞ্চে। তখন মনে হচ্ছিল যে না, এই সমস্ত চরিত্রগুলোতে যদি কখনো নিজেকে দেখতে পাই, তখন মনে হচ্ছে কিছুটা সার্থকতা পাবো বলে মনে হচ্ছে। তো সেই জন্যই আশা করছি আপনার স্বপ্নের চরিত্র এবং আপনার ইচ্ছা যে দেখি বেশি, সেই চরিত্রগুলো আপনি
খুব বেশি বেশি করবেন এবং যারা ডিরেক্টর রয়েছেন এবং যারা নির্দেশক তারা যেন এই বিষয়টা মাথায় রাখেন যখন যদি তারা দেখছেন। আচ্ছা, আমরা জানি বৈশাখী টিভির পর্দায় আপনার একটি ধারাবাহিক যায় কমেডি 420, সেখানে আপনি অভিনয় করছেন, তো সেই অভিজ্ঞতাটা বলা যায় যে এটি আমার জন্য আরেকটি অভিজ্ঞতা যুক্ত করেছে। সেটি হচ্ছে কমেডি 420 আমি খুব রিসেন্টলি জয়েন করেছি এবং শুটিং হয়েছে কক্সবাজার বিচে। তো সেখানে আমার চরিত্রটি ছিল হচ্ছে আমার কো-আর্টিস্ট হচ্ছে রোমানা স্বর্ণা। তো সে তার হাজব্যান্ডকে খোঁজার জন্য কক্সবাজারে গিয়েছে, সামহাও আমার সঙ্গে দেখা। আমি হচ্ছে চট্টগ্রামেরই ছেলে, কক্সবাজারে আমার বাড়ি, আমি চট্টগ্রামের ভাষায় কথা বলি। এই প্রথম আমাকে একদম পিওর চট্টগ্রামের ভাষায় কথা বলার যে অভিজ্ঞতা, আনন্দ, দুটোই আমি উপভোগ করেছি। আমার চরিত্রের নাম হচ্ছে বাবুল মাস্তান এবং একটি সংলাপ হুট ইম্প্রোভাইজ করে এসে গেছে। তারপরে এই সংলাপটি বেশ যারা ইউনিটে যারা ছিলেন সবাই খুব মজা করছিলেন। সংলাপটি হচ্ছে এরকম, আয় বাবুল মুস্তান আর লগা চালাকে নগরেস আর কথা মতো হকসবাজারে বালি ওরে দেয় হইয়ে মারি ফেলাইম, বুঝছিস না, মারি ফেলাইম। যাই হোক, আমরা কথা মতোই চলবো, আমরা মার খেতে চাই না। আর তো আপনি কি চট্টগ্রামের ছেলে? না, আমি চট্টগ্রামের না। আমি আমার পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে হাজী মোহাম্মদ মহসিন কলেজ। সো কলেজের 2 বছর, ইউনিভার্সিটির 5-6 বছর, মিলে 7-8 বছর চট্টগ্রামে থাকা। ওই সুবাদে চট্টগ্রামের বন্ধু বান্ধবের কাছ থেকে কিছুটা ভাষা রপ্ত করে ফেলা। এবং আরেকটি অভিজ্ঞতা, এই নাটকে আমরা দুটো গানের সঙ্গে আমাদের ডান্স কোরিওগ্রাফি ছিল বিচে, যে প্রথমবারের মতো আমি বাংলা সিনেমার গানের সঙ্গে নেচেছি, যেটি জীবনে কোনো অভিজ্ঞতা নেই। তো এটি খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় নাটকটি নানাভাবে ইউটিউব থেকে শুরু করে নানা জায়গায় দেখছি। আমার মনে হচ্ছে যে এই নাটকটি এখন সর্বোচ্চ দর্শকপ্রিয়তায় আছে, সবার কাছ থেকে সেই রিয়াকশন পাচ্ছি। ভালো লাগছে এরকম দর্শকপ্রিয় একটি নাটক বৈশাখী টেলিভিশন প্রচার করছে এবং সেই নাটকে অভিনয় করার সুযোগও ঘটেছে। আচ্ছা, আপনি যেহেতু মঞ্চের মানুষ, থিয়েটার করেন, তো থিয়েটারে কিন্তু আমরা অনেক কিছু শিখি, অনেক সময় দিতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। কিন্তু এখন যারা আছেন সচরাচর অনেককেই দেখতে পাচ্ছি যারা নতুন মুখ, তারা হয়তো বা কলেজ ইউনিভার্সিটি পাস করেছে অথবা কোনো বিউটি পেজেন্ট থেকে উঠে এসেছে উইনার হয়ে। তো দেখা যাচ্ছে যে গ্ল্যামার আছে তাদের মধ্যে, কিন্তু অভিনয়টা হয়তো বা অনেকে ওভাবে করছেন অথবা থিয়েটার করে আসেনি। তো তাদের জন্য আপনার কি টিপ? আসলে আমি যেটা মনে করি, আমি বিলিভ করি, সেটি হচ্ছে অভিনয় হচ্ছে আসলে আপনার এক ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষার কিন্তু প্রয়োজন আছে। আমি হয়তো কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আসছি, আপনি যেসব রিয়েলিটি শো নানাভাবে আমরা আসছি, অভিনয়ের অনেক স্বপ্ন নিয়ে আসছি, আসা যায়। কিন্তু আমার মনে হচ্ছে যদি এসেও যায়, পরবর্তীতে একটু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা প্রয়োজন হয়ে পড়ে। কারণ অভিনয়, আমরা যদি আইডলদেরকে যদি আমরা দেখি, আমরা যদি একটা পেছনে ফিরে যাই, একজন অভিনেতা অভিনেত্রীর শিল্পীদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তাদের যে ব্যাকগ্রাউন্ড, তখনই বলে দেয় যে আসলে অভিনয়, আমরা অনেকে হয়তো মনে করে ফেলি, জানি না মনে করি কি না, যে হয়তো খুব সহজ কাজটি মনে অভিনয়। অনেক সময় দেখা যায় যে বলে যে ভাই আমার এই ছোটো ভাইটাকে একটু নেন না, একটু অভিনয়তে দেন, ওকে দিয়ে তো কিছু করতে পারলাম না, দেখি অভিনয়টা হয়। মানে সবার কাছে ধারণা যে কোনো কিছু না হলে মনে হয় অভিনয়তে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, অথচ সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে এটি। কারণ আপনি যখন একজন অভিনেতা থাকবেন, আপনাকে সকল চরিত্র ধারণ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে একজন কলার আছেন, দর্শক আছেন, একটু ফোনটা নিচ্ছি। হ্যালো দর্শক, শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কে বলছেন? আমি মাহিয়া গাজী বলছি, যাত্রাবাড়ি থেকে, ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি। আচ্ছা, আমাদের অতিথির সাথে কথা বলুন। হ্যাঁ, ভাইয়ার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আপনাকে প্রথমে স্বাগতম জানাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটার জন্য আমার লাইফে এই প্রথম লাইভে আমি কল দিয়ে আপনাকে পাইছি, এজন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমি প্রায় ট্রাই করি অনেক সময় অনেক ক্ষেত্রে, কিন্তু আপনি আমার এই ফার্স্ট লাইভে প্রথম। আমার কাছে ভালো লাগতেছে আর কি। আমারও ভালো লাগছে, আমিও ধন্য। আপনাকে সরাসরি দেখতেছি, সেজন্য আমার কাছে ফিলিংসটা আরো বেশি ভালো লাগতেছে আর কি। ধন্যবাদ। ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো।
তো ভাইয়া যেটার জন্য বলছি, আপনার সবচেয়ে ফেভারিট নাটক কোনটা, এটার নামটা যদি একটু বলতেন, মানে এই নাটকটা আমি মানে দেখবো আর কি, যে আপনার ফেভারিটটা আমার সাথে ফেভারিট করবো আর কি, যার জন্য আপনার সিরিয়াল থেকে একটা বলবেন। আপনি কমেডি 420 দেখেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে আশা করছি। খুব ভালো একটি চরিত্র ছিল, এই নাটকটি দেখেন, দেখলে আপনার কাছে ভালো লাগবে। বাবুল মোস্তানকে দেখতে পাবেন, ভালো লাগবে নিশ্চয়ই। ধন্যবাদ দর্শক কল করবার জন্য। এই যে দর্শকের ভালোবাসা, তারা বলছে আপনার প্রিয় নাটক কোনটি, সেই নাটকটি আপনি আমাদেরকে বলেন, আমরা সেই নাটকটি দেখে আমাদের প্রিয় করে নিব। এই যে মানুষের ভালোবাসা, যখন মানুষরা জানায়, দর্শকরা জানায়, যারা আপনার ভক্তরা আছে জানায় যে তাদের প্রতি, মানে আপনার প্রতি তাদের ভালোবাসা, তো তখন কেমন লাগে যে এত মানুষ ভালোবাসছে, এত মানুষের দোয়া, কাছে থেকে দেখলে অথবা দূরে থেকে দেখলে অথবা ফোনে পেলেও তারা অনেক খুশি হয়ে যায়, সেটা কেমন? আসলে আমাদের কাজের মূল অনুপ্রেরণা হচ্ছে দর্শক। আমি আমার দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা বিশ্বাস করি এবং বলি, সেটি হচ্ছে দর্শকরা হচ্ছে আমাদের লক্ষ্মী। কারণ দর্শকরা দেখেন বলেই কিন্তু আমরা এই কাজটি করি। আমরা এই কাজটি করে যে আমরা যখন থিয়েটারটা শুরু করি, আমি 2002 থেকে থিয়েটার শুরু করি, যখন আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে, তো তখন কখনো ভাবিনি যে আমি টেলিভিশনে নাটক করব এবং টেলিভিশন নাটক করে বা নাটক আমার পেশা হবে, আমার রুজি রোজগারের একটা ব্যবস্থা হবে এই কাজটি করে, সেটা তো আমরা কখনো ভাবিনি। সেই জায়গা থেকে একটা পর্যায়ে সময়ের পালাক্রমে এসেই বা জীবনের প্রয়োজন হয়তো এটি পেশা হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু ছিল যে দর্শকের একটা হাততালি, যে একটা দৃশ্য দেখে দর্শক হাততালি দিল, এই তো একটা নাটক মঞ্চায়নের জন্য মাসের পর মাস, দিনের পর দিন যেটার অনুশীলন আছে, যেটা মহড়া আছে আমরা করি, এবং সব শেষে সব মিলে যখন জিনিসটা আমরা মনে করি পারফেক্ট, তখনই কিন্তু আমরা মঞ্চায়ন করি। এবং মঞ্চে ওঠার আগে যে ওই হার্টবিটটা এত বেড়ে যায় আর এত অ্যাড্রেনালিন ক্ষরণ হয়, তো তখন আর যখন দর্শকদের সামনে দেখি, যখন হাতে তালি দিচ্ছে, ওই ফিলিংটা হচ্ছে খুবই স্বর্গীয়। কারণ আমি থিয়েটার সম্পর্কে একটু হলেও আমার ধারণা আছে, আমি থিয়েটার করেছি, তো কথা তো হয়। কিন্তু আপনার কিন্তু আরেকটি প্রতিভা আছে, আরেকটি আমি যেটা জানি, সেটা আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন। তো আমরা কি 2 লাইন শুনতে পারি? এটা হ্যাঁ, অবশ্যই এই জায়গায় আমি বলে রাখতে চাই, তার কারণ হচ্ছে আমি আমার প্রথম যাত্রা শুরু হয়েছিল আবৃত্তি দিয়ে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন প্রথম বর্ষের ছাত্র, 2001 সালের কথা। তখন চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠন নামে একটি সংগঠনের সাথে আমি সম্পৃক্ত হই। দেন সেখানে আবৃত্তি করতে করতে একটা সময় দেখা যাচ্ছে আমার মঞ্চের সাথে সম্পৃক্ততা শুরু হয়ে যায়। তারপর 2003 সাল থেকে মঞ্চের সঙ্গে আমার যাত্রা শুরু। সেই জন্যই যেখান থেকে শুরু সেই কথাটা খানিকটা না বললে নয়। আচ্ছা, আবৃত্তি করা যায়। আমি তাহলে রবীন্দ্রনাথের হঠাৎ দেখাটা আবৃত্তি করছি, কিছু অংশ, কারণ অনেক বড় একটি কবিতা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে দেখেছিলাম লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানে ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘুনে নিয়েছে নিজের চারদিকে, যে এই দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজে ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজে বিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, কাছের দূরের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিল অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বাদ দিলেই না। বুঝে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিত সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নই, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন।
তাই যে প্রশ্নটার জবাব এত কাল ধরে থেমে আছে, শুনবো তোমার মুখে। কি সত্যি করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। রইলাম একটুকু চুপ করে, তারপর বললুম অনেক বড়। অনেক ধন্যবাদ। কেমন আছো? কেমন চলছে তোমার সংসার? ইত্যাদি। আচ্ছা, আমাদের সাথে একজন কলার আছে, ফোনটা নিচ্ছি। আপু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল ভাইয়া, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নকুল সরকার বলছিলাম নরসিংদী থেকে। একটু শিমুল ভাইয়ের সাথে কথা বলছি। অবশ্যই কথা বলুন শিমুল ভাইয়ের সাথে। হ্যাঁ, শিমুল ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি। বাংলাদেশে যারা অভিনয় করে তাদের মধ্যে আপনার অভিনয় আমার খুব ভালো লাগে। আর অভিনয় পেশাটা একটা হচ্ছে অনেক কষ্টের জব, যে প্রতিদিনই চেঞ্জ করে করে ক্যারেক্টারে ঢুকতে হচ্ছে। সে সম্পর্কে একটু বলবেন। আর আপনি তো অনেক সেক্টরে কাজ করছেন, চলচ্চিত্র নিয়ে যদি আপনার একটু চিন্তা ভাবনা কি আছে এটা একটু জানাবেন। ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। বা আমি আই ওয়াজ অ্যাবাউট টু আস্ক ইট। মানে দর্শক, আপনি অনেক অনেক ধন্যবাদ, কল করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন এবং আমরাও যাতে জানতে পারি, সবাই যাতে জানতে পারে। চলচ্চিত্র নিয়ে আপনার আমি জানি কাজ করছেন আপনি রিসেন্টলি, এবং ফিউচারে কি কি কাজ করবেন সে সম্বন্ধে। চলচ্চিত্র নিয়ে যেটি হচ্ছে আমি প্রথম কাজ করেছি তকির ভাইয়ের যেই অজ্ঞাতনামা সিনেমায়। আমি একটি মাত্র দৃশ্যে কাজ করেছি। যারা দেখেছেন হয়তো দর্শক আপনারাও জানেন যে আমি একটা হুজুরের চরিত্র করেছি, যেটা একটা ডেড বডিটাকে আমি ধোয়ার জন্য এসেছিলাম, লাশ ধনো, যেখানে একটি সংলাপ ছিল, একটি মাত্র সংলাপ, যে মুদ্দারে তো খতনা হয় না। তো ওই জায়গা থেকে ফিল্মের গল্পটা এগিয়ে যায়, মূলত একটি দৃশ্য। তারপর তকির ভাই যেটা বললো যে শিমুল আমার খুব ভালো লেগেছে, তুমি একটি দৃশ্য ভালো করেছো। দেন ওনার যে পরবর্তী যে ছবিটি শুটিং শেষ হলো, হালদাতে আবার কাস্টিং করলো, হালদাতে কাজ করলাম। হালদাতে খুব ভালো একটি চরিত্রে কাজ করেছি, সেখানে চট্টগ্রামের ভাষায় কাজ করেছি। তারপর আরেকটি ছবি শুটিং শেষ করেছি, বেশ কিছুদিন হয়ে গেল, সেটি খুব তাড়াতাড়ি মনে চলে আসবে, রিলিজ হয়ে যাবে। সেটা হচ্ছে ওয়াহিদ তারেকের আলগা নোঙর। এটাইও খুব ভালো একটি কাজ আমার, আলগা নোঙর। এটি আমরা চট্টগ্রামে শুটিং করেছি এবং খুব ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেছি, রাত দিন জেগে। এটার জন্য প্রায় 1.5 মাসের মতো আমি খাওয়া দাওয়া বন্ধ করেছিলাম, ভাত খাওয়া বন্ধ করেছিলাম। বললেন ওয়াহিদ তারেকের আলগা নোঙর, তখন আমি বুঝতে পারলাম কি এটা কোনো আঞ্চলিক ভাষা বেস হবে, কারণ হচ্ছে আপনি যেভাবে বলেছেন আপনার বলার স্টাইলটাও ছিল কিন্তু ওরকম, আপনি চাটগাঁয়া ভাষাই বলেছেন। এটা চট্টগ্রামের ভাষায় আমরা করেছি, যে আলগা নোঙর। আচ্ছা। তারপরে আমাদের ডিরেক্টরও কিন্তু চট্টগ্রামের। হ্যাঁ, তারপরে হচ্ছে চট্টগ্রামের অনেক মিথোলজি নিয়ে কাজটি হয়েছে, ভাষাও চট্টগ্রামের ছিল অনেকখানি। তারপর পরের যে ছবিটি, এটা আর একটা লট বাকি আছে, সেটি হচ্ছে কমলা রকেট। এটি হচ্ছে ডিরেক্টর হচ্ছে ইমরান মিঠু। এটার আমরা আর একটা লট বাকি আছে। আর আরেকটি ছবি সম্প্রতি শুটিং শেষ হয়ে গেছে, সেটি হচ্ছে ঘণ্টিঘর। খুব চমৎকার একটি কাজ। এই ছবির পরিচালক হচ্ছে পারভেজ আমিন। তো 4টি ছবি। আমি চরিত্র নির্ভর অভিনয় করতে ভালোবাসি, আমি চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে দেখতে ভালোবাসি। এই 4টি ছবিতে আমি 4টি ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করেছি। দর্শক আপনারা দেখবেন, দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনার সকল সিনেমার সফলতা কামনা করছি এবং আশা করছি দর্শক যারা আছেন তারা সবাই হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখবেন, বাংলা সিনেমা দেখবেন এবং বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখবেন, আমাদের শিল্পীদেরকে ভালোবেসে বাঁচিয়ে রাখবেন। আচ্ছা, আর চারপাশে সবাই এখন দেখছি যৌথ প্রযোজনার সিনেমা করছে, তো আপনার কি ইতিমধ্যে কোনো যৌথ প্রযোজনার সিনেমা করা হয়েছে? না, যৌথ প্রযোজনার সিনেমা কাজ করা হয়নি। আমি আসলে সত্যিকার সিনেমার কথা বললে আমি অনেক ভয় পাই, তার কারণ এটা হিউজ ক্যানভাসের একটা কাজ। তো আসলে আমরা তো বিশেষ করে আমি আমার কথা বলি, আমি মঞ্চ করেছি, মঞ্চ থেকে পেশা হিসেবে টেলিভিশনকে বেছে নিয়েছি, কাজ করছি। হয়তো এইটুকু অভিনয় জীবনের যেই আমার দক্ষতা বলি বা পারফরমেন্স যাই বলি না কেন, সেই জায়গা থেকে হয়তো কয়েকটি চলচ্চিত্রের কাজ করেছি।
তো যৌথ প্রযোজনার ক্ষেত্রে যে কাজটি হয় এটা আমরা প্রথমত যেটা দেখি প্রধান দুটি চরিত্র, হিরো হিরোইন, নায়ক নায়িকার চরিত্র, সেক্ষেত্রে আমরা হয়তো নায়ক ওই পার্ট থেকে নিচ্ছি, নায়িকাকে এই পার্ট থেকে নিচ্ছি, বা নানাভাবে আমরা সেটা ম্যানেজ করে নিচ্ছি। তো সেই জায়গাতে এটা বড় ক্যানভাসের কাজ, আমি অনেক ছোট ক্যানভাসে কাজ করছি এখনো। আমি এখনো যৌথ প্রযোজনের বিষয়টা নিয়ে হয়তো খুব বেশি উদ্বিগ্ন না, এবং কি বলা যায় অন্য কথায় আশাবাদীও না। যাই হোক, একটু ছোট্ট করে জানতে চাইবো, আজ থেকে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আবার সেই একই কথারই পুনরাবৃত্তি হয়ে যাবে হয়তো। ছোট করে শুনবো, কিন্তু কারণ আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো একটু শুনবো। আমি দেখতে চাই নিজেকে সেই জায়গায় যে আমি যে কথা প্রথমে বলেছি যে আমার স্বপ্নের যে চরিত্র, যে আমি অভিনয় জীবনটা যেই জন্যই শুরু করেছি, যে মানুষের মনে জায়গা করে যাওয়ার জন্য। তো একটি কথা, একটা সংলাপ আমাদের আলী জাকের উনি চমৎকার করে বলেন যে রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাঁপায়, তারপর আর পাওয়া যায় না সংবাদ। এটি যেন না হয়। আমি রঙ্গমঞ্চে কিছুকাল লাফাচ্ছি ঝাঁপাচ্ছি, তারপর যেন আমার সংবাদটা যেন সবাই পায়, সংবাদটা যেন থাকে, সংবাদটা যেন আমরা যেন এই কথাই না হয় আর তারপর আর পাওয়া যায় না সংবাদ, এটি যেন না হয়। না, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে ভালোবেসে এসেছি এবং আগামীতে ভবিষ্যতে দর্শকের ভালোবাসায় আপনি সিক্ত হয়ে সারা জীবন আমাদের মাঝে রয়ে যাবেন, এবং যে পর্যন্ত আছেন, যে পর্যন্ত ইন্ডাস্ট্রি আছে, ততদিন পর্যন্ত আমরা আপনার কাজ দেখতে চাই। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, সময় দেওয়ার জন্য, সুন্দর সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকদের, আমাদের লক্ষ্মী যারা এই ধৈর্য ধরে এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখছেন, এবং ধন্যবাদ বৈশাখী টেলিভিশনে এরকম চমৎকার একটা আয়োজনে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলাপ করছিলাম অভিনেতা সুজাত শিমুলের সাথে। আশা করছি পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার হাজির হব একই অনুষ্ঠানে, একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদেরকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন।